আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখো, ইতিমধ্যে আমরা 4টে অধ্যায়ের ক্লাস করেছি। 4টে অধ্যায়কে নিয়ে 4টে ভিডিও করেছি এবং প্রত্যেকটি ভিডিওতে আমি ওই ক্লাসগুলোর সম্পর্কে বা ওই অধ্যায়গুলো সম্পর্কে আলাপ আলোচনা করেছি। খুব ছোট করে হলেও চেষ্টা করেছি যাতে করে তোমাদের ওই অধ্যায় সম্পর্কে ধারণা তৈরি হয়, অধ্যায় সম্পর্কে, অধ্যায়টাকে বুঝতে এবং অধ্যায়টাকে জানতে খুব সহজ হয় ব্যাপারটা। এবার আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, কারণ 4টে অধ্যায় শেষ হয়েছে। এবার 5 নম্বর অধ্যায়ে আমি আলোচনায় প্রবেশ করব এবং এই আজকের যে অধ্যায়, অর্থাৎ যে 5 নম্বর অধ্যায়, পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায়ের নামটা হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত এই সময়ে বিকল্প চিন্তা এবং উদ্যোগ, তার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো মূল আলোচনায় প্রবেশ করব আমি, কিন্তু মূল আলোচনায় প্রবেশ করার আগে এই অধ্যায় সম্পর্কে একটু ধারণা তোমাদের মধ্যে তৈরি করে দিই, একটু ছোট্ট করে ভূমিকা একটু আলোচনা করি। মূল অধ্যায়ের একটি ইন্ট্রোডাকশান এটা। অর্থাৎ আজকের দিনে যে সভ্যতা, আধুনিক বিজ্ঞান সভ্যতা, আধুনিক বিজ্ঞান ভিত্তিক যে সভ্যতা, এই সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অবদান, অনেক অবদান রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অবদান হলো ছাপাখানা বা প্রেস। কিন্তু একটা সময় আমাদের দেশে ছাপাখানা বা প্রেস ছিল না। তাহলে ভাবো, যে সময় ছাপাখানা বা প্রেস ছিল না সেই সময় ছিল পাণ্ডুলিপি। তাহলে সেই পাণ্ডুলিপি বহন করে পড়াশোনা করাটা কতটা কষ্টকর ছিল বা কতটা বিপত্তিকর ছিল, এটা আমরা সবাই অনুমান করতে পারছি। কারণ আজকের দিনে ওইরকম যদি পাণ্ডুলিপি নিয়ে আমাদের পড়তে যেতে হতো তাহলে কী সমস্যাটা হতো চিন্তা করো। সুতরাং বিকল্প ভাবনাটাই কিন্তু ওখান থেকেই এসেছে। অর্থাৎ কী করে এই ব্যাপারটা থেকে আমরা উত্তরিত হতে পারি, আমরা এই ধরনের একটা ব্যবস্থার পরিবর্তে নতুন আরও উন্নত ব্যবস্থা কী করে পেতে পারি, সেটারই চিন্তা হচ্ছে বিকল্প চিন্তা। আর সেটা করতে গিয়ে যে উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে সেটাই হচ্ছে বিকল্প উদ্যোগ। তো এক্ষেত্রে কি হয়েছে, এই বিকল্প চিন্তা এবং বিকল্প উদ্যোগ করতে গিয়ে আমাদের মুদ্রণ বিপ্লব ঘটেছে। যে মুদ্রণ বিপ্লবের কৃপায় আজকে কথায় আছে না, বাণিজ্যে বসতে লক্ষ্মী, ঠিক তেমনি এই মুদ্রণ বিপ্লবের ফলশ্রুতি হিসাবে লক্ষ্মী লাভ হয়েছে, আবার বিদ্যা লাভও হয়েছে। অর্থাৎ লক্ষ্মী আর সরস্বতী দুইই আমরা লাভ করতে পেরেছি। বিজ্ঞান প্রযুক্তির উন্নতির ফলশ্রুতি হিসেবে একদিকে যেমন বিজ্ঞান চেতনার প্রসার ঘটেছে, আমাদের শিক্ষা প্রসারের উন্নতি ঘটেছে, আবার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু নতুন ভাবনা বা নতুন উদ্যোগ গৃহীত হয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ভাবনা। এখানেও কিন্তু বিকল্প চিন্তা এবং বিকল্প উদ্যোগ ছিল। কারণ চিন্তা আর উদ্যোগ আছে বলেই নতুন কিছু করার তাগিদ তৈরি হয়, নতুন করে ভাবতে মানুষ উদ্দীপিত হয়, মানুষ নতুন করে ভাবতে পারে, এই বিকল্প উদ্যোগ আছে বলেই। নেক্সট, তাহলে এবার দেখো, এবার আমি মূল আলোচনায় প্রবেশ করি যে এই অধ্যায়ের 3টে ইউনিট। একটা হচ্ছে বাংলা ছাপাখানার বিকাশ, 2 নম্বর হচ্ছে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, আর 3 নম্বর হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা প্রসারের সমালোচনা। এই প্রত্যেকটা ইউনিট, এই 3টে ইউনিট, আবার প্রত্যেকটা ইউনিট কতকগুলো ভাগে বিভক্ত আছে। দেখুন, প্রথম ইউনিটটা 3টে ভাগ রয়েছে: ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ, ইউরাই অ্যান্ড সন্স। দ্বিতীয় যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটা বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। সেখানে রয়েছে 7টা পার্ট, যেমন বেঙ্গল কেমিক্যালস, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, ISCS কলকাতা বিজ্ঞান কলেজ, পশু বিজ্ঞান মন্দির, জাতীয় বিজ্ঞান পরিষদ BTI। আর শেষ যেটা রয়েছে 3 নম্বর ইউনিট, ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনা, সেটা রয়েছে 3টে। তার 3টে সাব ইউনিট, একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা, বিশ্বভারতী গঠনের উদ্যোগ, আর রবীন্দ্রনাথের চিন্তায় প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়। দেখো, এইবারে আমরা তাহলে আমাদের আলোচনায় চলে যাই। তাহলে আমরা প্রথমে ইউনিটগুলো বলে দিলাম এবং প্রত্যেকটা ইউনিটের যে সাব ইউনিটগুলো সেগুলো আমরা আলোচনা করে দিলাম। এবারে মূল আলোচনায় প্রবেশ করছি। দেখো, প্রথম ইউনিট ছিল বাংলায় ছাপাখানার বিকাশ। এই বাংলায় ছাপাখানার বিকাশের কতগুলো সাব ইউনিট ছিল, সেই সাব ইউনিটগুলো আমরা 3টে সাব ইউনিট, সেই 3টে সাব ইউনিট আলোচনা করব। তার আগে ছাপাখানার বিকাশের যে পর্বগুলো, সেই পর্বগুলো এখানে দেওয়া আছে। দেখো, আমি একটু বড় করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছাপাখানার বিকাশের যে পর্বগুলো রয়েছে, 3টে পর্ব রয়েছে। আদি পর্ব 1767 থেকে 1834, প্রাক বা মধ্য বা প্রাক আধুনিক পর্ব
1835 থেকে 1934, আর আধুনিক পর্ব 1935 খ্রিস্টাব্দ থেকে শুরু। এই পর্বে অর্থাৎ এই সময় ছাপাখানার যে প্রথম পর্বের যে বিকাশ, সেই বিকাশের মধ্যে দেখো 1777 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে যে বিকাশটা ঘটেছে সেই বিকাশটা এখানে দেখানো হয়েছে। প্রথমটা হচ্ছে হিকি কলকাতায় একটা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন জেমস অগাস্টাস হিকির ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল 1777-এ। 1778-এ কোম্পানিজ প্রেস জন অ্যান্ড্রুজের যে প্রেস হুগলির চুঁচুড়ায় চার্লস উইলকিন্সের ব্যবস্থাপনায়, তার দেখভাল করতেন চার্লস উইলকিন্স, তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। আর তৃতীয়টা 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং মার্সম্যান এদের উদ্যোগে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে বিকাশের ক্ষেত্রে আমরা 1777 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে বিকাশটা ঘটেছিল সেটা আমরা দেখালাম। এইবারে আমরা আলোচনা করব ছাপাখানার বিস্তার ও তার ধরন। এই ছাপাখানার বিস্তার ও তার ধরনের মধ্যে দেখো প্রথমে রয়েছে 1831 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা পরিসংখ্যান রয়েছে যে এই পর্বে নতুন ছাপাখানা ছিল আমাদের দেশে 45টি। এবারে 1851 থেকে 1880, এটা 51 হবে, 71 রয়েছে 51 হবে, 1851 থেকে 80 এই পর্বে সেটা বৃদ্ধি পেয়েছিল, ছাপাখানার সংখ্যা বেড়েছিল এবং সেই সংখ্যাটা হয়েছিল 133। অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে এই যে ছাপাখানার বিকাশ বা ছাপাখানার সংখ্যা বৃদ্ধি ক্রমান্বয়ে হয়েছিল, সেক্ষেত্রে মূলত দুটো বিষয় কাজ করেছিল। কেননা এই পর্বে একটা প্রাতিষ্ঠানিক ছাপাখানা তৈরি হয়েছিল, যেমন শ্রীরামপুর মিশন প্রেস, সেটা শ্রীরামপুর মিশন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের উদ্যোগে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা একটা। আর দ্বিতীয়ত ব্যক্তিগত উদ্যোগেও বেশ কিছু প্রেস ছিল। তার মধ্যে ব্যক্তিগত উদ্যোগের মধ্যে একটা উল্লেখযোগ্য প্রেস হচ্ছে সংস্কৃত প্রেস, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের সংস্কৃত প্রেস। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন বা ব্যক্তিগত উদ্যোগে সংস্কৃত প্রেস, এই দুটোর কথা একটু ছোট্ট করে বলে দিই। শ্রীরামপুর মিশন প্রেস যেটা 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল, আমরা যদি মিশনারিজদের যে চ্যারিটি, মিশনারিদের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে যদি ভাবি তাহলে কিন্তু পরিষ্কার উপলব্ধি করতে পারবো যে মিশনারিদের মূল উদ্দেশ্য ছিল এদেশে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটানো। আর সেই বিষয়টাকে সামনে রেখে শ্রীরামপুর মিশন প্রেস এদেশে ছাপাখানা প্রতিষ্ঠা করে যে কাজগুলো করেছিল, তার মধ্যে প্রথম তাদের উদ্যোগ ছিল অনুবাদ সাহিত্য প্রকাশ করা। এই অনুবাদ সাহিত্যের মধ্যে ছিল বাইবেলের অনুবাদ। এর পাশাপাশি আমাদের দেশের বেশ কিছু ধর্মগ্রন্থ যেমন রামায়ণ, মহাভারত, এগুলোরও কিন্তু অনুবাদ প্রকাশিত হয়েছিল। মোটামুটি একটা পরিসংখ্যানে দেখা গেছে যে শ্রীরামপুর মিশন প্রেস থেকে 45টি ভাষায় বাইবেলের অনুবাদ হয়েছিল। এছাড়া শুধু অনুবাদ যে হয়েছিল, ধর্মগ্রন্থের অনুবাদ হয়েছিল এমন কিন্তু নয়, বেশ কিছু এদেশীয় অন্যান্য গ্রন্থ যেমন পাঠ্য বইও কিন্তু এখান থেকে তৈরি হয়ে ছাপা হয়েছে। পাঠ্য বইয়ের বাইরে মানুষের প্রয়োজন মেটানোর জন্য, সার্বিক শিক্ষার জন্য, গণশিক্ষা প্রসারের জন্য অন্যান্য কিছু বইও এখান থেকে ছাপানো হয়েছিল। পাশাপাশি এই প্রেস থেকে দুটো পত্রিকা ছাপানো হয়েছিল, সমাচার দর্পণ এবং দিগদর্শন নামে দুটি পত্রিকা এখান থেকেই প্রকাশিত হয়েছিল। ব্যক্তিগত ছাপাখানার ক্ষেত্রে অনেকগুলোই ছাপাখানা আছে। আমরা এখানে সংস্কৃত প্রেসটার কথা বলছি। এই সংস্কৃত প্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা যেভাবে একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন শিক্ষা সংস্কারক হিসাবে দেখেছি, এই পর্বে অর্থাৎ এই অধ্যায়ে আমরা কিন্তু দেখব যে বিদ্যাসাগর মহাশয় একজন ব্যবসায়িক উদ্যোগেরও মানুষ। তাকে বিদ্যা বণিক বলা হয়। তার এই বিদ্যা বণিক অভিধার পেছনে যে কাজগুলো ছিল সেটা আমরা একটু আলোচনা করে দিই। বিদ্যাসাগর প্রথমত আমাদের দেশে যে বাংলা বর্ণমালা রয়েছে, এই বাংলা বর্ণমালাকে সুসজ্জিত করা বা সাজানো বা গোছানোর ব্যাপারটা, সরলীকরণ ব্যাপারটা তিনি করেছিলেন, যাতে করে মুদ্রণ ব্যবস্থার ক্ষেত্রে এটাকে ইজিলি ব্যবহার করা যায়। 12টি স্বরবর্ণ, 36টি ব্যঞ্জনবর্ণ, 40টি ব্যঞ্জনবর্ণ, এরকম টোটাল 52টি বর্ণের যে বর্ণমালা, এটা বিদ্যাসাগরই করেছিলেন। এই ঘটনাটাকে বলা হয় বিদ্যাসাগর 60। বিদ্যাসাগরের আগে অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় 1847 খ্রিস্টাব্দে তার সংস্কৃত প্রেস প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার আগের থেকেই আমাদের দেশে বা বাংলায় বিশেষ করে একটা প্রকাশনা সংস্থা ছিল। সেই প্রকাশনা সংস্থা হচ্ছে বটতলা প্রকাশনা সংস্থা, যেখানে নানান ধরনের সাহিত্য তৈরি হতো। এই ধারার যারা প্রকাশক ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বিশ্বম্বর দেব ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এরা
যারা ইংরেজিতে নতুন শিক্ষিত হয়েছে, নব্যশিক্ষিত যে ইংরেজি জানা মানুষরা, তাদের জ্ঞান পিপাসা মেটাতে এরা কিন্তু নানান ধরনের কাজ করেছিল। বটতলা সাহিত্যের ক্ষেত্রে বেশ কিছু কেচ্ছা কাহিনী ছিল, উল্লেখযোগ্য রসালো সাহিত্য ছিল, গোপাল ভাঁড়ের কাহিনী ছিল, রঙ্গরসের অনেক কিছু গল্প ছিল। তবে এখানকার উল্লেখযোগ্য তিনটি যে সংকলন, সেটাকে বলতে পারি নববাবু বিলাস, নববিবি বিলাস, কলিকাতা কমলালয়। এটা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য এখানকার কাজের মধ্যে, এখানকার যে গ্রন্থগুলো ছাপা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এই তিনটি। এছাড়াও আমরা বলবো যে আরও কিছু কাজ হয়েছিল, সেই কাজগুলো কিন্তু বটতলা সাহিত্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান বা বটতলা সাহিত্যের অন্যতম অবদান হিসাবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। এবার আমরা যেটা আলোচনা করব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেসের কথা বলবো। 1847 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি গ্রন্থ, যে গ্রন্থটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এই বইটি ছাপতে দেওয়া হয়েছিল রোজারিও কোম্পানিজ প্রেস থেকে। কিন্তু সেক্ষেত্রে রোজারিও কোম্পানিজ প্রেসের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের একটু সমস্যা তৈরি হয়, একটু মনোমালিন্য হয়। ফলশ্রুতি হিসেবে 1847 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয় এবং তার বন্ধু দুজন, তার বন্ধু হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার, এই দুজন মিলে একটা প্রেস তৈরি করেন। 62 নম্বর আর্মা স্ট্রিটে একটা প্রেস প্রতিষ্ঠা করেন, যে প্রেসটার নাম হচ্ছে সংস্কৃত প্রেস বা সংস্কৃত যন্ত্র নামেও পরিচিত। এই প্রেসের প্রথম যে বইটি ছাপা হয়েছিল সেই বইটি হচ্ছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। এটা প্রথম এই প্রেসে ছাপা হয়েছিল। এছাড়া এই প্রেসে বর্ণপরিচয়ের প্রথম খণ্ড, বর্ণপরিচয়ের দ্বিতীয় খণ্ড অর্থাৎ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, এটাও কিন্তু এই প্রেস থেকে ছাপানো হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে বর্ণপরিচয়, বিদ্যাসাগর মহাশয়ের যে বর্ণপরিচয়ের প্রথম খণ্ড, তার 152টি সংস্করণ এখান থেকে ছাপা হয়েছিল। মানে সবচেয়ে বেশি ছাপা বই যদি কোনো কিছু হয় তাহলে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন গ্রন্থকার রূপে অর্থাৎ গ্রন্থ লেখক হিসাবে, একজন মুদ্রাকর হিসাবে, একজন প্রকাশক হিসেবে, এবং সর্বোপরি তার আরও একটি গুণ ছিল, তিনি এই যে প্রেস প্রতিষ্ঠা করলেন 1847 খ্রিস্টাব্দে, তারপরে তিনি ভাবলেন যে তার ওই প্রেসে ছাপানো বইগুলো কী করে বাজারে বিক্রি হবে। তার জন্য তিনি কলেজ স্ট্রিটে, যখন কলেজ স্ট্রিটে কোনো বই দোকানই ছিল না, তখন তিনি কলেজ স্ট্রিটে একটি বই দোকান প্রতিষ্ঠা করেছেন। সেই বই দোকানটির নাম হচ্ছে সংস্কৃত প্রেস ডিপোজিটারি। পরবর্তীকালে সেই বই দোকানটি তার বন্ধুর অনুকূলে তিনি তার অধিকার ছেড়ে দেন এবং 1885 খ্রিস্টাব্দে আরেকটি বই দোকান খোলেন সুকিয়া স্ট্রিটে, সেটার নাম হচ্ছে কলিকাতা পুস্তকালয়। এইভাবে এই বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ প্রকাশক হিসাবে, মুদ্রাকর হিসাবে, গ্রন্থকার হিসাবে, ব্যবসায়ী হিসাবে তার যে গুরুত্বপূর্ণ অবদান, এই কারণেই তাকে কিন্তু বিদ্যা বণিক বলা হয়। এবার আমরা পরের আলোচনায় চলে যাই। দেখো পরের আলোচনায় কী রয়েছে। পরের আলোচনায় যেটা রয়েছে সেটা হচ্ছে ছাপাখানা প্রসারের উদ্যোগ। দেখো 1821 খ্রিস্টাব্দে রামমোহন রায় সর্বপ্রথম ভারতীয় ছাপাখানায় প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং তিনি ছাপাখানা স্থাপন করেছেন 1821। এরপর 1847 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের কথা আমি বললাম। 1856 খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং তার পিতা একটি ছাপাখানা স্থাপন করেছিলেন। 1864 খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদারের উদ্যোগে একটি ছাপাখানা গঠিত হয়েছিল। তো এগুলো ব্যক্তিগত উদ্যোগের ছাপাখানা, যে ব্যক্তিগতভাবে এই উদ্যোগটা গৃহীত হয়েছিল। আবার এই উদ্যোগগুলো কিন্তু আরেক দিকে, আমি যেমন বলেছিলাম যে মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠার ফলশ্রুতি হিসাবে আমাদের যেমন বিদ্যালাভ হয়েছিল, তেমনই আমাদের লক্ষ্মী লাভও হয়েছিল। অর্থাৎ এর ব্যবসায়িক উদ্যোগও ছিল। এই ব্যবসায়িক উদ্যোগের ফলশ্রুতি হিসাবে আমাদের দেশে এই সমস্ত ছাপাখানা থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন বা টাকা উপার্জন করার কিন্তু ব্যবস্থা হয়েছিল। সেক্ষেত্রে সংস্কৃত প্রেস অবশ্যই তার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলতে পারি। শ্রীরামপুর মিশন প্রেস যে বাইবেলের অনুবাদ বা বই প্রকাশ করেছিল, সেখান থেকেও অর্থ উপার্জন হয়েছিল। পাশাপাশি আমি বলবো এরপরে যে আলোচনাটা করব সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে ছাপাখানা ইউ রায় অ্যান্ড সন্স, তার কথাও বলব। এর মাঝখানে আমি একটু কথা বলে দিই, এই যে কোম্পানিজ প্রেসের কথা আমি বলেছিলাম চার্লস উইলকিন্সের উদ্যোগে, সেই কোম্পানিজ প্রেসে হুগলির চুঁচুড়াতে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রেস থেকে আমাদের দেশে প্রথম বাংলা বই ছাপা হয়েছিল। সেই বইটির নাম হচ্ছে এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এবং বইটির রচয়িতা ছিলেন নাথানিয়াল ব্রাসি হালহেড। এই তথ্যটা আমি এখানে একটু দিয়ে রাখলাম, কারণ যেহেতু খুব ছোটো করে আমাকে আলোচনা করতে হচ্ছে তাই সব কথা আমি বলতে পারছি না।
তো এই বাংলা ভাষার প্রথম হরফ তৈরি করেছিলেন হুগলি জেলার ত্রিবেণীর একজন প্রখ্যাত স্বর্ণকার, যিনি বাংলা হরফ বা বাংলা অক্ষর, ধাতুর অক্ষর, ছেনি কাটা বাংলা হরফ বলা হয় ওটাকে, অর্থাৎ ধাতুর তৈরি অক্ষর তিনি তৈরি করেছিলেন মুদ্রণের জন্য। তার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। সেই পঞ্চানন কর্মকারের অক্ষর দিয়ে প্রথম ছাপা বই, বাংলায় ছাপা বই হালহেডের বাংলা ব্যাকরণ, অর্থাৎ এই মূল নামটা হচ্ছে এই গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আরও একটি ঘটনা ঘটেছিল এই সময় 1935 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটেছিল আমাদের দেশে, যে মুদ্রণ ব্যবস্থাকে আরও সুচারুরূপে পরিণত করার জন্য, আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য লাইনোটাইপ আবিষ্কার হয়েছিল। সুরেশচন্দ্র মজুমদার তিনি দ্রুত উন্নত ধরনের মেশিন এবং দ্রুত ছাপার ব্যবস্থার জন্য লাইনোটাইপের প্রবর্তন করেছিলেন এবং প্রথম লাইনোটাইপ ব্যবহার করা হয়েছিল আনন্দবাজার পত্রিকায় 1935 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর। তখন 122টি শব্দ লাইনোটাইপে ছাপা হয়েছিল। এই তথ্যগুলো এখানে একটু দিয়ে রাখলাম, মনে রাখবেন। এইবারে আমি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ইউরা অ্যান্ড সন্সটা আলোচনা করব। দেখো, ইউরা অ্যান্ড সন্স, ইউরা অ্যান্ড সন্স উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে আমরা শিশু সাহিত্যিক হিসেবে চিনি, যিনি শিশুদের জন্য গল্প লিখতেন, সেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কথা বলবো, যিনি মুদ্রণ ব্যবসার ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য কিংবদন্তি বলা যেতে পারে। কারণ যেমন সাহিত্যের ক্ষেত্রে তিনি কিংবদন্তি, শিশু সাহিত্যের ক্ষেত্রে, তেমনি মুদ্রণ এবং প্রকাশনার জগতেও তিনি কিন্তু কিংবদন্তি। কারণ তার আমলে তার প্রেস থেকে বেশ কিছু ভালো মানের জিনিস বা ছাপা হয়েছে, যে ছাপার মান ছিল যথেষ্ট ভালো, যে ছাপা অত্যন্ত উন্নত। শুধু তাই নয়, তার সময়ে তিনি যে কাজগুলো করেছেন, তার ছাপাখানায় যে কাজগুলো হয়েছিল, যেমন হাফ টোন ব্যবহার, হাফ টোন অর্থাৎ বড় ছবিকে ছোট করে ছাপানো বইতে, এটাকে হাফ টোন, এটা তিনি এই পদ্ধতিটা নিজে আবিষ্কার করেছিলেন। আবার তিনিই প্রথম, বাংলাদেশে প্রথম ব্যক্তি যিনি কালার প্রিন্টিং করেছেন। আগে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাপা হতো, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জায়গায় কী করে রঙিন ছাপার পদ্ধতি, এটা তিনি আবিষ্কার করেছিলেন। পাশাপাশি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সঙ্গে সঙ্গে তাঁর সুপুত্র সুকুমার রায়, তিনিও কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ এই মুদ্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। যাই হোক, 1885 খ্রিস্টাব্দে ইউরা অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয়। 1895 খ্রিস্টাব্দে এটি ইউরা অ্যান্ড কোংয়ে পরিণত হয়। একই 1897 খ্রিস্টাব্দ থেকে এই ছাপাখানার কাজ শুরু হয়েছিল। হাফটন বুক হ্যাপার, এটা দিয়ে শুরু হয়েছিল। 1900 খ্রিস্টাব্দে সুকুমার রায় এই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছিলেন। 1913 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটা স্থানান্তরিত হয়েছিল অন্য জায়গায়, যেখানে আগে প্রতিষ্ঠিত হয়েছিল সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অন্য জায়গায়, এটাকে স্থানান্তর করা হয়েছিল। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত বই ছাপা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, একটা পত্রিকা ছিল বাচ্চাদের পত্রিকা, সেই পত্রিকাটার নাম হচ্ছে সন্দেশ। সন্দেশ পত্রিকা এখান থেকেই ছাপা হয়েছিল। এখান থেকেই হয়েছিল আবোল তাবোল, এখান থেকেই ছাপা হয়েছিল টুনটুনির বই। প্রথমে উপেন্দ্রকিশোর এবং পরে সুকুমার রায়। আর সুকুমার রায়ের মৃত্যুর কয়েক বছর পর এই প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তরিত হয়। ছেলেদের মহাভারত, ছেলেদের রামায়ণ, সেকালের কথা, আবোল তাবোল, হজবরল, পাগলা দাশু, এরকম নানান ধরনের গ্রন্থ এখানে ছাপা হয়েছিল। উপেন্দ্রকিশোর রায় সম্পর্কে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে আরেকটু তথ্য তোমাদেরকে দিই, যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী দুটো গুণাবলী তোমরা জানলে, তিনটে গুণাবলী তোমরা জানলে। একদিকে তিনি শিশু সাহিত্যিক ছিলেন, আমি বললাম। মুদ্রণ শিল্পের ক্ষেত্রে মুদ্রণ শিল্পকে আরও সুচারুরূপে করার জন্য, ব্যবসায়িক উদ্যোগে পরিণত করার জন্য তিনি কাজ করেছিলেন, এটা তোমরা জানলে, যে একজন মুদ্রাকর প্রকাশক হিসাবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাশাপাশি এই মুদ্রণ শিল্পকে নিয়ে তিনি বেশ কিছু কাজ করেছিলেন যা একজন বিজ্ঞানীর কাজ, অর্থাৎ এই যে স্কিন অ্যাডজাস্টার, এই যে কালার প্রিন্টিংয়ের ব্যবস্থা, এই যে হাফটন প্রিন্টিংয়ের ব্যবস্থা, এই যে প্রসেস প্রিন্টিংয়ের ব্যবস্থা, এগুলো তিনিই করেছিলেন। এগুলো একজন বিজ্ঞানীর ছাড়া যেগুলো করা সম্ভব নয় সেগুলো তিনি করেছেন। অর্থাৎ তার মধ্যে বিজ্ঞানের চেতনা বা বিজ্ঞান মনস্কতা ছিল, যেটা তিনি খুব ভালো করে আয়ত্ত করেছিলেন এবং নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তিনি তার সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। এরপরেও আরও একটি গুণাবলীর কথা বলবো। অবাক হতে হয়, এইরকম একটা মানুষ, খুব সুন্দর সঙ্গীতের প্রতি তার প্রচুর অনুরাগ ছিল, ভালো বেহালা বাজাতে পারতেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। সঙ্গীত সংক্রান্ত, সুর তাল লয় সংক্রান্ত তার দুটি গ্রন্থ রয়েছে। সহজ হারমোনিয়াম শিক্ষা বলে তার একটি গ্রন্থ রয়েছে, যে গ্রন্থটি
হারমোনিয়ামের শেখার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই হচ্ছে ইউরাই অ্যান্ড সন্স আলোচনা। অর্থাৎ আমরা প্রথম পর্বে যে 3টে বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম, প্রথম ইউনিটের যে 3টে সাব ইউনিট, অর্থাৎ বাংলা ছাপাখানার বিকাশের 3টে সাব ইউনিট ছিল, সেই 3টে সাব ইউনিট আমরা এখানে আলোচনা করলাম। এরপরে আমরা পরবর্তী পার্টটাতে চলে যাই। দেখো পরবর্তী পার্টটা কী আছে, আরও দুটো জিনিস রয়েছে, অর্থাৎ এই প্রথম ইউনিটের মধ্যে আরও দুটো রয়েছে। সেই দুটো কী কী রয়েছে, সেই দুটোর মধ্যে একটা রয়েছে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ, আর একটা ছাপা বই ও শিক্ষার বিস্তার। আমি ব্যবসায়িক উদ্যোগটার কথা আগে একটু বলে এসেছি যে কিভাবে ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে পরিণত হয়েছিল, কারণ ব্যবসা ভিত্তিক অর্থ উপার্জন করার ক্ষেত্রে। কতগুলো নাম আমি বলে দিচ্ছি। 1860-এর দশক থেকে সংস্কৃত প্রেস তো বলেছি, তাছাড়া গুপ্ত প্রেস, বিডন প্রেস, এগুলো ব্যবসায়িক উদ্যোগে প্রয়োজনে তৈরি হয়েছিল। হিতৈষী, সুধানব, বিপি রায় প্রভৃতি ছাপাখানাগুলি পাঠ্যপুস্তকের চাহিদা বৃদ্ধিকে ব্যবসায়িক উদ্যোগের কাজে লাগিয়েছিল। গঙ্গাকিশোর ভট্টাচার্য, তিনি ছিলেন বাংলার প্রথম প্রকাশক ও পুস্তক বিক্রেতা। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ইউরাই অ্যান্ড সন্সের ভূমিকা বলেছি। ছাপা বই এবং শিক্ষা বিস্তারের সঙ্গে সম্পর্ক, একেবারে শুরুতে বলেছিলাম যে পাণ্ডুলিপি নিয়ে পড়াশোনা করাটা কতটা বেমানান এবং কষ্টকর, সেটা পরিষ্কারভাবে উপলব্ধি হয়েছিল, বোঝা গেছিল যখন ছাপাখানা আবিষ্কার হয়। সুতরাং ছাপাখানার প্রসারে 19বিংশ শতাব্দীতে পাঠ্যপুস্তকগুলি সহজলভ্য হয়েছিল। ছাপাখানা বিস্তারের ফলে পাঠ্যপুস্তক সহজ হয়েছিল, ফলে শিক্ষা বিস্তারে এর গুরুত্বপূর্ণ ভূমিকা এসেছিল। শিক্ষাটা অ্যাভেলেবল হয়েছিল, সব মানুষের কাছে খুব দ্রুত শিক্ষা পৌঁছে গেছিলো, সব মানুষের পক্ষে এটাকে অ্যাভেল করা সম্ভব হয়েছিল। কলকাতা স্কুল বুক সোসাইটি, কলকাতা ক্রিশ্চিয়ান ট্রাস্ট অ্যান্ড স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা ভার্নাকুলার লিটারেচার সোসাইটি, এই সমস্ত সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, যারা শিক্ষা সংক্রান্ত বই বা স্কুলের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইগুলো তৈরি করতে শুরু করেছিল, যাতে করে আমাদের দেশে শিক্ষার প্রসার করতে পারে। নেক্সট দেখো, পরের আলোচনায় চলেছি। পরের আলোচনা কী রয়েছে, দ্বিতীয় পার্ট, দ্বিতীয় ইউনিটে রয়েছে। দ্বিতীয় ইউনিটের মধ্যে 7টা প্রতিষ্ঠানের কথা বলেছিলাম, আমি ধীরে ধীরে এক একটা প্রতিষ্ঠানের কথা বলছি। প্রথমে বলি বেঙ্গল কেমিক্যালসের কথা। বেঙ্গল কেমিক্যালস, যার প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, 1892 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 1901 খ্রিস্টাব্দে এটি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল। 1905 খ্রিস্টাব্দে কলকাতার মানিকতলায়, 1920 খ্রিস্টাব্দে বাংলার পানিহাটিতে, 1938 খ্রিস্টাব্দে বোম্বাইতে এবং 1949 খ্রিস্টাব্দে কানপুরে বেঙ্গল কেমিক্যালসের ফ্যাক্টরি তৈরি হয়েছিল। অর্থাৎ কতটা ইমপ্রুভ হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্রের এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটিতে চিকিৎসা সংক্রান্ত নানান ধরনের দ্রব্যাদি, ন্যাপথলিন ইত্যাদি প্রস্তুত হতো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি বলতে পারি। দ্বিতীয় যেটা আমরা বলবো যে প্রতিষ্ঠানটার কথা, সেটা হচ্ছে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ। বড় করে দেখাচ্ছি, দেখো, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ 1948 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ বসু বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠানটির দ্বারা জনগণের মনে বিজ্ঞানের প্রতি যে আকর্ষণ, বিজ্ঞানের প্রতি যে ভালোবাসা, বিজ্ঞানের নানান ভালোর দিকগুলো এখানে তুলে ধরা হয়েছিল। মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষার প্রসার, তার উদ্যোগ নেওয়া হয়েছিল। জ্ঞান ও বিজ্ঞান এই প্রতিষ্ঠানটির মুখপত্র মানে পত্রিকা, অর্থাৎ বঙ্গীয় বিজ্ঞান পরিষদের পত্রিকার নাম হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান। এরপরে পরবর্তী প্রতিষ্ঠানের কথা দেখাচ্ছি, দেখো, আইএসসিএস হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, IACS, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স পুরো নাম। 1876 খ্রিস্টাব্দের 29 জুলাই মহেন্দ্রলাল সরকারের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। এই প্রতিষ্ঠানটা ছিল ভারতের প্রথম বৈজ্ঞানিক সংগঠন। মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে এই প্রতিষ্ঠানটি বাংলার একটা অন্যতম বিজ্ঞান গবেষণামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারকে যিনি সাহায্য করেছেন, তিনি ফাদার ইউজিন লাফো, যিনি সেই সময় সেন্ট জেভিয়ার্স কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। এই প্রতিষ্ঠানের প্রথম ডিরেক্টর ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। পরবর্তী সময়ে আরও বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষজন, বিদ্যাসাগর মহাশয়ও কিন্তু এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। নোবেলজয়ী বিজ্ঞানী স্যার CV রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন এখানেই কাজ করেছিলেন, এখানেই গবেষণা করেছিলেন এবং এখানে গবেষণা করে দ্য সেলিব্রেটেড রমন এফেক্ট
এখান থেকেই তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন এবং দ্য সেলিব্রেটেড রমন এফেক্ট আবিষ্কার করে 1928 খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করেছিলেন এবং 1930 খ্রিস্টাব্দে তিনি নোবেল পেয়েছিলেন। এছাড়াও এই প্রতিষ্ঠানের সঙ্গে আরও যারা যুক্ত ছিলেন গুরুত্বপূর্ণ মানুষ, জগদীশচন্দ্র বসু, চুনিলাল বসু, প্রমথনাথ বোস, সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর, কে.এস. কৃষ্ণান, আশুতোষ মুখার্জি, প্যারিমোহন মুখার্জি, এরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। মেঘনাথ সাহা, তিনিও কিন্তু এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে যে প্রতিষ্ঠানটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ। কলকাতা বিজ্ঞান 1914 খ্রিস্টাব্দে কলকাতার রাজাবাজারে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা স্থাপনের ক্ষেত্রে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, উপাচার্য ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, তিনি যুক্ত ছিলেন। এছাড়া তারকনাথ পালিত ও রাসবিহারী ঘোষ, দুই শিক্ষা দরদী মানুষ, তারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই প্রতিষ্ঠানে প্রধানত বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রগুলি চর্চিত হতো, তবে ইঞ্জিনিয়ারিং চর্চাও কিন্তু এই প্রতিষ্ঠানে হতো। এটা ছিল কলকাতা বিজ্ঞান কলেজের মূল আলোচনা। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে আরও যে তিনটে প্রতিষ্ঠান থেকে গেল, সেই তিনটে প্রতিষ্ঠান, একটা হচ্ছে বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ, আর ছিল বিটিআই, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বসু বিজ্ঞান মন্দিরের কথা বলে 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। 30 নভেম্বর আচার্য জগদীশচন্দ্র বসু এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বোস ইনস্টিটিউট নামে পরিচিত। এটিতে রসায়ন, পদার্থ, উদ্ভিদবিদ্যার মতো নানান বিষয়, মূলত 7টি বিষয় এখানে গবেষণা হতো। 7টি বিষয়: পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, পরিবেশ বিজ্ঞান, বায়োফিজিক্স, মহাকাশবিদ্যা, এই বিষয়গুলো এখানে কিন্তু আলাপ আলোচনা হতো। বসু বিজ্ঞান মন্দিরের উল্লেখযোগ্য একটি আবিষ্কার বা জগদীশচন্দ্র বসুর একটি উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে কেসকোগ্রাফ যন্ত্র, যেটা থেকে প্রমাণ করেছেন তিনি যে উদ্ভিদেরও প্রাণীদের মতো প্রাণ আছে। তার একটি উল্লেখযোগ্য বাংলা ভাষায় লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে অব্যক্ত। এছাড়াও জগদীশচন্দ্র বসুর আরও অনেক অবদান ছিল, তার জন্য তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছিলেন। পুরস্কারে নানান সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় বিজ্ঞান পরিষদ, জাতীয় শিক্ষা পরিষদ। 1905 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। রাসবিহারী ঘোষ ছিলেন এই প্রতিষ্ঠানের সভাপতি। জাতীয় আদর্শ অনুযায়ী এই প্রতিষ্ঠানে বিজ্ঞান, কারিগরি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করা হতো। ছিল এই ইউনিটের ক্ষেত্রে বিটিআই। 1906 খ্রিস্টাব্দে বিটিআই স্থাপিত হয়েছিল যাদবপুরে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 1910 খ্রিস্টাব্দে এটি জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত হয়। 1940 খ্রিস্টাব্দে এটি একটি আলাদা বিশ্ববিদ্যালয় হিসাবে পরিগণিত হয়, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 1928 খ্রিস্টাব্দে নতুন নামকরণ হয়েছিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এই প্রতিষ্ঠানের একটি পত্রিকা ছিল যেটার নাম হচ্ছে টেক। 1955 খ্রিস্টাব্দে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিণত হয় এবং সিইটি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বর্তমান রূপ লাভ করে। মূলত এটি একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এবং বর্তমানে এই প্রতিষ্ঠান সারা পৃথিবীতে যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং মর্যাদার সঙ্গে কাজ করে চলেছে। তৃতীয় ইউনিটের আলোচনা করব এবং লাস্ট ইউনিট। এই ইউনিটে তিনটে আলোচনা ছিল মূলত। এখানে রয়েছে দেখো, ঔপনিবেশিক শিক্ষা, ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা, রয়েছে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, আর রয়েছে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথের। এই 4টে বিষয় আমি এখানে আলোচনা করব। প্রথমে ঔপনিবেশিক শিক্ষার কথাটা আলোচনা করি। ঔপনিবেশিক শিক্ষার ক্ষেত্রে 19বিংশ শতাব্দীর শুরু থেকেই এখানে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন হয়েছে এবং সেই উদ্যোগটা প্রথম গ্রহণ করেছিল বেসরকারি উদ্যোগে খ্রিস্টান মিশনারিরা। পরবর্তী সময়ে রামমোহন, রাধাকান্ত দেব, এরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। 1835 খ্রিস্টাব্দে টমাস বেবিংটন মেকলের মেকলে মিনিট, লর্ড উইলিয়াম বেন্টিংকের উদ্যোগে মেকলে মিনিট পেশ হয়েছিল, যা ভারতে জনশিক্ষার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ বা মাইলস্টোন। তারও পরবর্তীকালে আমরা আগে আলোচনা করেছিলাম, দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম
উডের ডেসপ্যাচের কথা বলেছিলাম, হান্টার কমিশনের কথা বলেছি, যেখান থেকে এদেশে পাশ্চাত্য শিক্ষার ক্রমান্বয়ে বাড়তে অর্থাৎ ঔপনিবেশিক শিক্ষা বিস্তার লাভ করেছিল। ঔপনিবেশিক শিক্ষা কতটা ইতিবাচক, কতটা এদেশের পক্ষে মঙ্গলজনক বা এর ইতিবাচক দিক বা নেতিবাচক দিক কী, এ নিয়ে নানান আলোচনা রয়েছে। তবে বেশিরভাগটাই কিন্তু এর নেতিবাচক দিক বা এর ত্রুটিপূর্ণ দিক। ত্রুটি কোনগুলো? যেমন ব্রিটিশ সরকার ভারতীয়দের জন্য নয়, নিজেদের প্রয়োজনের জন্যই কিন্তু এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেছেন। কারণ নিজেদের কাজকর্মে, ব্যবসায়িক উদ্যোগে এদেশেও কিছু মানুষের সাহায্যের প্রয়োজন ছিল, তাই সে কারণে তাদেরকে ইংরেজি পড়িয়ে তাদেরকে একটু শিক্ষিত করার উদ্দেশ্যে এই ঔপনিবেশিক শিক্ষা এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে পাশ্চাত্য শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি ভাষা, কিন্তু এই ইংরেজি ভাষা মেঘলে মিনিটে বলা হয়েছিল কেবলমাত্র উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যেই সেটা সীমাবদ্ধ। তাহলে দেশের আপামর জনগণ সেটার থেকে বঞ্চিত হয়েছিল। তৃতীয় ক্ষেত্রে বলতে পারি, ঔপনিবেশিক শিক্ষায় অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে আমাদের দেশের যে শিক্ষা, আমাদের দেশীয় যে শিক্ষা, সেই শিক্ষা অবহেলিত হয়েছিল। এছাড়া আরেকটা দিক, গুরুত্বপূর্ণ দিক, যে ভারতবর্ষীয় জনগণের মধ্যে একটা বৃহত্তর অংশ হচ্ছে মুসলমান সমাজের মানুষ, মুসলিম ধর্মের মানুষ। তো এই মুসলিম ধর্মের মানুষরা কিন্তু পাশ্চাত্য শিক্ষার প্রতি আকৃষ্ট হয়নি, বা তাদেরকে আকৃষ্ট করার মতো কোনো উদ্যোগ কিন্তু গৃহীত হয়নি। এটা ছিল এটার সমালোচনা। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা। তো এই পরিপ্রেক্ষিতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরোধী হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশি ভাষার পরিবর্তে দেশীয় ভাষায়, দেশীয় পদ্ধতিতে কিভাবে শিক্ষা প্রবর্তন করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করেছিলেন। তিনি মনে করেছিলেন যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাটা ভারতীয়দের যে আভ্যন্তরীণ মুক্তি বা সার্বিক বিকাশ ঘটাতে পারে না, বরং ভারতীয়দের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে। এই কারণে এই ভাবনার তিনি বাস্তব রূপ দিতে শুরু করেছিলেন তার শান্তিনিকেতন ভাবনা থেকে। প্রথমে ব্রহ্মচর্যাশ্রম, সেই ব্রহ্মচর্যাশ্রম ভাবনারই পরিবর্তিত রূপ হচ্ছে শান্তিনিকেতন, তার পরবর্তীকালে শ্রীনিকেতন। আর এই শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন মিলেই 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যা তার শিক্ষা চিন্তার একটা পরিপূর্ণ বিকাশ বা পরিপূর্ণ রূপ আমরা বলতে পারি। পাশাপাশি প্রকৃতি, মানুষ এবং শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন সেটা একটু বলে দিলে আমাদের আলোচনাটা শেষ হবে। রবীন্দ্রনাথ প্রকৃতি, মানুষ এবং শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। আমি আগেই বলেছিলাম যে রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে শিক্ষা ব্যবস্থাটা হবে মানুষের উপযোগী, সমাজের উপযোগী, অর্থাৎ ভেতর থেকে, মানুষের ভেতর থেকে হবে শিক্ষা ব্যবস্থাটা। আর শিক্ষা ব্যবস্থাটাকে তিনি এমনভাবে প্রবর্তন করতে চেয়েছিলেন যে বিশ্বভারতী নামক যে বিশ্ববিদ্যালয় তৈরি হবে, বিশ্বভারতী প্রতিষ্ঠান হবে সমগ্র বিশ্বের একটি মূল শিক্ষাকেন্দ্র। বিধুশেখর ভট্টাচার্য, যিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন, বিধুশেখর ভট্টাচার্য তিনি বলেছিলেন যে বিশ্বভারতীর উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেছিলেন যে যত্র বিশ্ব ভবত্যেক নীড়ম, অর্থাৎ বিশ্বের সমস্ত উৎপাদিত বিদ্যার অনুশীলন কেন্দ্র হবে বিশ্বভারতী, যেখানে সারা বিশ্ব একটি নীড়ে বা বাসায় আশ্রয় লাভ করে, যেখানে জ্ঞান চর্চার জন্য পৃথিবীর নানা প্রান্তের মানুষ নীড় বাঁধবে, বাসা তৈরি করবে। রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে সমগ্র বিশ্বের ভাবনার মিলন হবে। এভাবেই কিন্তু ঐক্য প্রতিষ্ঠিত হবে, শিক্ষার সমন্বয় গঠিত হবে। তাই শান্তিনিকেতন, শ্রীনিকেতন, বিশ্বভারতীর মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে তোলার ক্ষেত্রেই দরকার হচ্ছে প্রকৃতি, অর্থাৎ ছাত্র সমাজ যারা পড়াশোনা করবে সেই ছাত্র সমাজ একেবারে যুক্ত হবে প্রকৃতির সঙ্গে। তারা প্রকৃতির কোলে বড় হবে, তারা প্রকৃতির সঙ্গে খেলা করবে, প্রকৃতির রাজ্যে বিচরণ করে তারা শিক্ষা লাভ করবে। অর্থাৎ তার শিক্ষাটা হবে সমগ্র শিক্ষা, যেখানে প্রকৃতির সঙ্গে তার মনের একটা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপিত হবে। সেই অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে শিক্ষার মিলন ঘটবে, অর্থাৎ মানুষ, প্রকৃতি এবং শিক্ষার মধ্যে একটা অভূতপূর্ব মিল ঘটবে। এই উদ্দেশ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1951 খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। এর প্রথম আচার্য হন পণ্ডিত জওহরলাল নেহরু এবং প্রথম উপাচার্য হন রথীন্দ্রনাথ ঠাকুর। এই হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা, রবীন্দ্রনাথের প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়। এইভাবে এই পুরো অধ্যায়টার আমরা আলোচনা করলাম, অর্থাৎ যেখানে আমরা 3টে ইউনিটে ভাগ করেছি পুরো অধ্যায়টাকে।
আর 3টে ইউনিটে ভাগ করে প্রত্যেকটা ইউনিটের যে সাব ইউনিটগুলো ছিল সেই সাব ইউনিটগুলো আমরা আলোচনা করেছি এবং সেই সাব ইউনিটগুলো যতটা সম্ভব ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করেছি। আসলে আমি প্রথমেই যেটা বলেছি, যেমন মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমাদেরকে একটা ধারণা তৈরি করে দেওয়া, এই বিষয়টা সম্পর্কে, পুরো অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়া, সেটাই আমি এই আলোচনার মধ্যে করেছি। অর্থাৎ এই ভিডিওর মধ্যে তোমরা পুরো বিষয়টা সম্পর্কে একটা ধারণা পাবে। যদি বারবার এটাকে দেখো তাহলে কিন্তু পুরো ধারণা তোমার তৈরি হয়ে যাবে, কীভাবে মুদ্রণ শিল্পের বিকাশ ঘটেছে, ব্যক্তিগত উদ্যোগ, ব্যবসায়িক উদ্যোগ কীভাবে সেটা পরিণত হয়েছে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শিক্ষা কেমন ছিল, কী কী ত্রুটি ছিল, সেখান থেকে উত্তরণের পথ কীভাবে তৈরি হলো, কীভাবে বিজ্ঞান চেতনার প্রসার ঘটলো আমাদের দেশে, বিজ্ঞান ভাবনার ক্ষেত্রে যে উদ্যোগগুলো গৃহীত হয়েছিল, বিকল্প উদ্যোগগুলো বা উন্নত উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো কতটা কার্যকরী হয়েছে, কীভাবে সেগুলো কাজ করেছে, কোন কোন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কাজ করেছে, কোন কোন ব্যক্তি তার সঙ্গে যুক্ত ছিল, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। খুব ছোট্ট করে হলেও মোটামুটিভাবে আলোচনা করা হয়েছে। তো পঞ্চম অধ্যায়ের এটাই হচ্ছে আলোচনা। তোমাদের সবাইকে আরেকবার ভালোবাসা, শুভেচ্ছা জানাই, সেই সঙ্গে ধন্যবাদ জানাই, আর এখানেই শেষ করলাম।